আসসালামু আলাইকুম। থাইল্যান্ড থেকে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ খালিদ হাসান মিল্টন। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে জানিয়ে দিব বিশ্বের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরানের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের বিকল্প নেই বলছে গালিবাফ। এদিকে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ। আরও থাকছে, গোপনে পাকিস্তানের ঘাঁটিতে যুদ্ধবিমান সরিয়ে নিয়েছিল ইরান। এদিকে ক্ষমতায় এসেই 7 শতাধিক মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের। এবং সর্বশেষ থাকছে, ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত। ইরানের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের বিকল্প নেই বলছে গালিবাফ। চলমান সংঘাত নিরসনে ইরানের দেওয়া 14 দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের প্রস্তাবে উল্লেখিত জনগণের অধিকার মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে অন্য কোনো পথ নেই। খবর তাসনিম নিউজ এজেন্সির। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র অন্য কোনো পথ বেছে নিলে তা সম্পূর্ণ ব্যর্থ হবে। এতে শুধু একের পর এক ব্যর্থতাই আসবে। তিনি আরও বলেন, তারা যত বেশি সময় ক্ষেপণ করবে তত বেশি মূল্য দিতে হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার হুঁশিয়ার করে বলেন, যে কোনো আগ্রাসনের জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। এক্সে দেওয়া আরেক পোস্টে তিনি লেখেন, আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। ভুল কৌশল এবং ভুল সিদ্ধান্ত সবসময় ভুল ফল বয়ে আনে। পুরো বিশ্ব ইতোমধ্যেই এটি বুঝে গেছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। প্রায় 6 সপ্তাহ সংঘাত চলার পর গত 8 এপ্রিল থেকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষস্থানীয় নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ইইউ সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সোমবার এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়ে ঐক্যমত্যে পৌঁছন। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতার কারণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর ইইউ-এর নিষেধাজ্ঞার বিষয়টি বহুল প্রতীক্ষিত ছিল। এতদিন ইইউ-ভুক্ত হাঙ্গেরির সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এ উদ্বেগ আটকে রেখেছিলেন। দেশটিতে ক্ষমতার পালাবদলে এখন প্রধানমন্ত্রী হয়েছেন পিটার মাজিয়ার। এখন ইইউ-এর নিষেধাজ্ঞার বিষয়ে আগের সেই জটিলতা কাটছে। 3 জন ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং বসতি স্থাপনকারী 4টি সংরক্ষণের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ইইউ-এর। তাদের নাম পরিচয় এখনও প্রকাশ্যে জানানো হয়নি। নিষেধাজ্ঞার বিষয়ে ঐক্যমত্যের পর ইইউ-এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বলেন, অচলাবস্থা কাটিয়ে নিষেধাজ্ঞা বাস্তবায়নের এটাই উপযুক্ত সময়। ঐক্যমত্যের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল বারো। তিনি বলেন, পশ্চিম তীরে চরমপন্থী ও সহিংস উপনিবেশ স্থাপন প্রক্রিয়ায় সমর্থনকারী প্রধান ইসরায়েলি সংগঠনগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে ইইউ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লেখেন, অত্যন্ত গুরুতর ও অসহনীয় এসব কার্যক্রম অবিলম্বে বন্ধ করা উচিত। অবশ্য অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের বিষয়ে ইইউ-এর এই উদ্বেগে নিন্দা জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, ইইউ কোনো রকমের ভিত্তি না ছাড়াই শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণে খেয়াল খুশিমতো এবং রাজনৈতিকভাবে ইসরায়েলি নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। ইসরায়েলের কট্টরপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির ইইউকে ইহুদি বিদ্বেষী বলে কড়া সমালোচনা করেছেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল বারো জানান, ইইউ-এর নেতারা হামাসের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার বিষয়ে একমত হয়েছেন।
এদিকে গোপনে পাকিস্তানের ঘাঁটিতে যুদ্ধবিমান সরিয়ে নিয়েছিল ইরান। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই পাকিস্তান গোপনে তাদের সামরিক ঘাঁটিতে ইরানের যুদ্ধবিমান ও গোয়েন্দা বিমান রাখার অনুমতি দিয়েছিল বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজ। যদিও সে সময় ইসলামাবাদ নিজেদের ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে CBS নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইরান তাদের একাধিক সামরিক বিমান পাকিস্তানের রাওয়ালপিন্ডির কাছে অবস্থিত নূর খান বিমান ঘাঁটিতে সরিয়ে নেয়। এসব বিমানের মধ্যে ইরানি বিমান বাহিনীর একটি RC-130 গোয়েন্দা বিমানও ছিল বলে দাবি করা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান তাদের অবশিষ্ট সামরিক সম্পদকে মার্কিন হামলা থেকে রক্ষা করতে এই পদক্ষেপ নেয়। একই সময়ে নিজেদের বেসামরিক বিমানও আফগানিস্তানে সরিয়ে নেয় তেহরান। এর মধ্যে মাহান এয়ারের একটি বিমান যুদ্ধ শুরুর আগেই আফগানিস্তানে অবতরণ করে এবং পরে ইরানের আকাশসীমা বন্ধ হয়ে গেলে সেখানেই অবস্থান করে। তবে পাকিস্তান এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা CBS নিউজকে বলেন, একটি বড় শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সামরিক ঘাঁটিতে বিপুল সংখ্যক বিদেশি সামরিক বিমান গোপনে রাখা বাস্তবসম্মত নয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান ও আফগানিস্তানের মধ্যে বিমান সরিয়ে নেওয়ার ঘটনাও নিরাপত্তা বিবেচনায় করা হয়েছিল। এক আফগান বেসামরিক বিমান চলাচল কর্মকর্তা জানিয়েছেন, পরে তালেবান কর্তৃপক্ষ ওই ইরানি বিমানটিকে কাবুল থেকে হেরাত বিমানবন্দরে সরিয়ে নেয়, যাতে পাকিস্তানি হামলার ঝুঁকি এড়ানো যায়। যদিও তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই দাবি নাকচ করে দিয়েছেন। মার্কিন কর্মকর্তারা মনে করছেন, পাকিস্তান একদিকে ওয়াশিংটনের কাছে নিজেকে আঞ্চলিক স্থিতিশীলতার মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করছিল, অন্যদিকে ইরান ও বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট না করতে গোপনে ইরানকে সহায়তা দিচ্ছিল। প্রতিবেদনে পাকিস্তানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের বিষয়টিও তুলে ধরা হয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2020 থেকে 2024 সালের মধ্যে পাকিস্তানের আমদানি করা অস্ত্রের প্রায় 80% এসেছে চীন থেকে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকর থাকলেও অঞ্চলে উত্তেজনা পুরোপুরি কমেনি। হরমুজ প্রণালীর আশেপাশে ছোটখাটো সংঘর্ষ ও ড্রোন হামলার ঘটনা অব্যাহত রয়েছে। সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, গত সপ্তাহে একাধিক হামলার পর আবারও ইরানি ড্রোন তাদের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান যুদ্ধ শেষ করার শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ, হরমুজ প্রণালীর ওপর নিজেদের সার্বভৌমত্বের স্বীকৃতি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করেছে। তবে ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাবকে সম্পূর্ণ অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছেন। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এখনও অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান ও চীনের ভূরাজনৈতিক অবস্থান নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। এদিকে ক্ষমতায় এসেই 7 শতাধিক মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের। ভারতের তামিলনাড়ুর বিভিন্ন উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের 500 মিটারের মধ্যে থাকা 717টি সরকারি মদের দোকান অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। মঙ্গলবার 12ই মে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। খবর NDTVর। সরকারি মালিকানাধীন তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের এসব দোকান বন্ধের কাজ আগামী 2 সপ্তাহের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার পর তামিলগা ভেট্রি কাজাগাম সরকারের এটি অন্যতম বড় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, তামিলনাড়ুর 4765টি টাসম্যাক দোকানের ওপর একটি সমীক্ষা চালানো হয়। সেখানে দেখা যায় 717টি দোকান সংবেদনশীল জনসমাবেশ এলাকাগুলির খুব কাছাকাছি অবস্থিত। এর মধ্যে 276টি উপাসনালয়ের কাছে, 186টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং 255টি বাস স্ট্যান্ডের আশপাশে রয়েছে। জনস্বার্থের কথা বিবেচনা করে এসব দোকান 2 সপ্তাহের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও নির্দেশ দিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের মোট টাসম্যাক দোকানের প্রায় 15% বন্ধ হয়ে যাবে। তামিলনাড়ুতে খুচরো মদ বিক্রিতে টাসম্যাকের একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে এবং এটি রাজ্য সরকারের অন্যতম বড় আয়ের উৎস। রাজনৈতিক দিক থেকেও এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। 2024 সালে দল গঠনের পর থেকেই বিজয় টাসম্যাক সংস্কারকে তার নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান ইস্যু হিসেবে করেছিলেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত। লেবাননের দক্ষিণাঞ্চলীয় জিবদিন গ্রামে ইসরায়েলি বাহিনীর এক ভয়াবহ ড্রোন হামলায় 2 বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছেন। সোমবারের 11ই মে এই হামলায়
তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবাদদাতারা। নিহত ব্যক্তিরা ওই এলাকায় শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন বলে জানা যায়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় জিবদিন গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র বিক্ষেপ করা হয়। হামলার সময় ওই ৩ ব্যক্তি বাড়িতে অবস্থান করছিলেন অথবা বাড়ির কাছাকাছি কাজ করছিলেন। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই হামলার মাধ্যমে জিবদিন গ্রামে একই দিনে দ্বিতীয়বারের মতো আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। লেবানন ও ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এই প্রাণহানির ঘটনা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে। নিহত বাংলাদেশি কর্মীদের বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় প্রায় ইসরায়েলি বিমান ও ড্রোন হামলা চালানো হচ্ছে, যার শিকার হচ্ছেন সাধারণ বেসামরিক নাগরিক ও সেখানে কর্মরত বিদেশি শ্রমিকরা। সূত্র লরিয়েন্ট টুডে।